This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, ঠিক রাত ৮টা, আপনি রেডি তো? আজ কি বলবো? এসে গেল গণতন্ত্রের সেরা উৎসব। এক্স স্যান্ডেলে লিখেছেন প্রধানমন্ত্রী, ভোট আসছে, রবটা অনেক দিন ধরে উঠছে। এখন যেমন দেবীপক্ষ শুরুর আগেই দুর্গাপুজো শুরু হয়ে যায়, সেরকমই দিন ঘোষণার আগেই প্রার্থীদের নাম জানিয়ে দিতে শুরু করেছে প্রায় সব দল। আজ ভোট পুজোর পক্ষ শুরু হলো। ভোটের দিন ঘোষণা করে দিল নির্বাচন কমিশন, আর সেখানে আজব কাণ্ড। আগে কখনো দেখা যায়নি। নির্বাচন কমিশনের প্রেস কনফারেন্স মানে তো অনেকক্ষণ ধরে শুকনো শুকনো কথা। এই নিয়ম সেই নিয়ম, হাজারো ডুজ অ্যান্ড ডোন্টসের লম্বা লিস্ট শোনাবে কমিশন। এবারের প্রেস কনফারেন্সে অচেনা ছবি। মুখ্য নির্বাচন কমিশনারের শায়েরি শুনে হাততালি দিয়ে উঠছেন সাংবাদিকরা। তারপর কথা শুনে হাসির রোল। राजनीतिक दलों को बहुत पर्सनल अटैक से बचना चाहिए। फिर मुझे बदर साहब का एक शेर याद आता है, दुश्मनी जमकर करो लेकिन ये गुंजाइश रहे। दुश्मनी जम के करो लेकिन ये गुंजाइश रहे, जब कभी हम दोस्त हो जाएं तो शर्मिंदा ना हो। और वैसे भी आजकल जल्दी जल्दी दोस्त बनना और जल्दी जल्दी दुश्मन बनने की प्रक्रिया थोड़ी ज्यादा चल रही है। तो पार्टीज कम से कम ऐसा ना गंदा बोलें कि वो एक दूसरे के दुश्मन बन जाएं और फिर कुछ ना हो सके। নজিরবিহীন। দেখুন, উৎসব যদি হয় তাহলে তার মেজাজ তো এরকমই হওয়া উচিত। দুনিয়ার বৃহত্তম গণতন্ত্রে ভোট উৎসব। কিন্তু মুখ্য নির্বাচন কমিশনারের কথা কি রাজনৈতিক দলগুলো কানে নেবে? তার কথা শুনে মনে হচ্ছে এমন কেন সত্যি হয় না। আহা, আমাদের প্রধানমন্ত্রীর পদবি আর মুখ্যমন্ত্রীর নাম এম দিয়ে শুরু। নির্বাচন কমিশন বলছে তাদের কাছেও আছে এম। চ্যালেঞ্জ 4M। কি সেটা দেখুন। मेनली 4 चैलेंजेस हमारे पास हैं, 4 M's: मसिल, money, misinformation and MCC violations. We will also launch very soon on our website something called myth versus reality. This is going to be live very soon. Means ये myth फैलाया जा रहा है, ये उसकी reality है। নির্বাচন কমিশন শায়েরি বলতে পারে, নির্বাচন কমিশন হাততালি কুড়োতে পারে তার কথার মাধ্যমে। এসব তো দেখালাম। নির্বাচন কমিশনও অভিনব পদক্ষেপের কথা জানালো। কোনো প্রার্থীর নামে ফৌজদারি মামলা থাকলে সেটা অন্তত 3 বার মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে। ওই প্রার্থী যে দলের হয়ে লড়ছেন তাদের জানাতে হবে কেন ফৌজদারি মামলায় অভিযুক্ত ছাড়া অন্য কাউকে प्रार्थी हिसाबे पावा गेलो ना। किसी का भी क्रिमिनल रिकॉर्ड है किसी भी कैंडिडेट का, उसको 3 बार न्यूज़पेपर्स में देना पड़ेगा, टीवी में देना पड़ेगा, और पॉलिटिकल पार्टी को भी ये बताना पड़ेगा कि आपको उस कॉन्स्टिट्यूएंसी में क्रिमिनल कैंडिडेट बैकग्राउंड के खड़ा करना पड़ा, तो बाकी क्यों नहीं मिला? आप बताइए, व्हाट इज द बेसिस ऑफ द सिलेक्शन ऑफ ए कैंडिडेट हु हैज ए क्रिमिनल बैकग्राउंड? দেখুন, বাংলার কথা যদি বলি তাহলে বিরোধীদের সবচেয়ে বড় অভিযোগ কি? যে কোনো ভোটে হিংসা, ভোট হিংসা। নির্বাচন কমিশনেরও সবচেয়ে বড় চিন্তাই হিংসা। আমাদের রাজ্যের ভোটে তার দাপাদাপি দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, গা সওয়া। কমিশনের কথা স্পষ্ট, ভোটে হিংসা সারা দেশের সমস্যা। কমিশন বলছে তারা এবারে হিংসা ঠেকাবে। पावर को कंट्रोल करने के लिए एडिक्वेट नंबर ऑफ CAPF वुड बी डिप्लॉयड। हम बिल्कुल डिटरमिन्ड हैं इस बार मसिल पावर को कम करने के लिए। हिंसा का कोई स्थान होना नहीं चाहिए और ब्लड बाथ बिल्कुल नहीं होना चाहिए। নির্বাচন কমিশন যদি কথা রাখতে পারে সবচেয়ে বেশি খুশি কে হবে? আমরা, দেশের আম জনতা।
যারা হিংসার বলি হই। নির্বাচন কমিশন জানালো এবারের লোকসভা ভোট হবে 1.5 মাস ধরে। ভোট শুরু হবে 19 এপ্রিল, 7 দফায় ভোট হবে 1 জুন পর্যন্ত। ভোট গণনা 4 জুন। উত্তরপ্রদেশ, বিহারের মতো 7 দফাতেই ভোট হবে পশ্চিমবঙ্গেও। গত লোকসভা ভোটেও আমাদের রাজ্যে 7 দফায় ভোট হয়েছিল। 19 এপ্রিল ভোট কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কেন্দ্রে। 26 এপ্রিল দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে। 7 মে মালদা, উত্তর এবং দক্ষিণ মুর্শিদাবাদ, জঙ্গিপুরে। 13ই মে কৃষ্ণনগর, রানাঘাট, বহরমপুর, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল কেন্দ্রে। 20 মে ভোট হবে ব্যারাকপুর, হাওড়া, শ্রীরামপুর, হুগলি, আরামবাগে। আর 25 মে তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুরের ভোট। 1 জুন শেষ দফায় দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর কেন্দ্রে। তাতে নানা দলের নানা মত। শুনুন, শেষ পাতে খিচুড়িতে ঘি দেওয়ার কথাটা শুনতে ভুলবেন না, মন দিয়ে শুনুন। আসলে বাংলাকে তো বরাবরই ওরা একটু অন্য বাঁকা চোখে দেখে, সেজন্য বাংলায় যে 7 দফা হবে সেটা আমরা জানতাম, এবং 7 দফায় ভোট হলে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা চেয়েছিলাম 1 দফাতেই ভোট হোক সারা বাংলায়। আমরা বেশি দফায় চেয়েছিলাম। টিএমসি 1 দফা মানে যত রকম সন্ত্রাস একদিনে করবে প্ল্যান করেছিল হয়তো। হিংসামুক্ত ভোট হতে হবে। মানুষ নিজের অধিকার অনুযায়ী ভোট দেবেন, তাকে এনশিওর করতে হবে। কদফায় ভোট হলো আর কত কোম্পানি পুলিশ থাকলো এটা বড় কথা না। বড় কথা হচ্ছে যেন মানুষ তার নিজের ভোট নিজে দিতে পারে। গতবারও 7 দফায় ভোট হয়েছিল, এবারও 7 দফায় ভোট হচ্ছে। এবার আশা করি কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বেশি থাকবে, কারণ প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী ছাড়া পশ্চিমবঙ্গে ভোট সম্ভব নয়। লাস্ট পঞ্চায়েত নির্বাচনে আমরা যা দেখেছি, যেভাবে প্যারামিলিটারি ফোর্সকে স্টেট পুলিশ দ্বারা মিসগাইড করা হয়েছিল, সেটার উপর যাতে রাষ্ট্রীয় নির্বাচন কমিশন সঠিকভাবে মনিটরিং করতে পারে, আমার মনে হয় সেক্ষেত্রে 7 দফার এই নির্বাচন অত্যন্ত ফলপ্রসূ হবে। এর থেকে বেশি দফায় নির্বাচন হলে আরও ভালো হতো। फोर्स जितनी भी जा रही है किसी भी राज्य में, उसका डिप्लॉयमेंट रैंडमाइज्ड हो। ऐसा नहीं कि उस फोर्स को कहीं बैठा दिया, काम नहीं कर रही, या कहीं दूसरी जगह भेज दिया जहां जरूरत नहीं है। दे विल बी रैंडमाइजिंग द फोर्स। নির্বাচন কমিশনারকে আমি বলে এসেছিলাম এর আগের দিন যে শুধুমাত্র নির্বাচনের 2 দিন আগে আপনি ফোর্স দিলেন, তাতে কিন্তু মানুষের মধ্যে নিরাপত্তা বোধ বাড়বে না। মানুষের মধ্যে নিরাপত্তা বোধ বাড়াতে গেলে অনেক আগে থেকে আপনাকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। আমি নির্বাচন কমিশনের কাছে আবার যাব, যাতে অন্তত পশ্চিমবঙ্গে নির্বাচন শুরু হবার বেশ কিছুদিন আগে থেকে কেন্দ্রীয় বাহিনীকে সেখানটায় নিয়োগ করা হয়। 7 দফা হোক 70 দফা হোক, ভোটের ফলাফলের পরিবর্তন হবে না। আমরা 1 দফায় ভোট চেয়েছিলাম, ওরা 7 দফায় দিয়েছে। বিধানসভায় 8 দফায় দিয়েছিল, তাতে কোনো হেরফের হবে না। 30 থেকে 35টা আসন তৃণমূল কংগ্রেস জিতছে, ইফ নট মোর। আমরা 42 টার্গেট করে এগোচ্ছি। স্বপ্নের খিচুড়িতে যদি কেউ চামচের পর চামচ ঘি মেশাতে থাকে, তাহলে কিছু করার নেই। স্বপ্ন দেখা ভালো, হতে শরীর ও মন ভালো থাকে। এখন কি দেখার? রাজনীতি পেরিয়ে মানুষের রায় কার মুখে হাসি ফোটাবে, কার ঘরে নামবে অন্ধকার? জনতা জনার্দনের মনের কথা জানতে আর জানাতে আমরা সবার আগে। TV9 বাংলা মানে হলো আমরা মনের কথা জানতে বেরিয়ে পড়েছিলাম। আমরা ওপিনিয়ন নিতে বেরিয়েছিলাম গোটা দেশে। দেশের সবচেয়ে বড় ওপিনিয়ন পোল আমাদেরই। TV9 নেটওয়ার্ক, পোলস্ট্র্যাট আর পিপলস ইনসাইডের সঙ্গে সমীক্ষায় এই সমীক্ষার এই রেজাল্ট, এবং সেখানে গেরুয়া ঝড়, আপনি বলতে পারেন গেরুয়া সুনামির ইঙ্গিত। এবার এনডিএ শিবিরের জয়ী, শিলমোহরের ইঙ্গিত মিলল সমীক্ষায়। সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে 543টা আসন, তার মধ্যে 376টা আসন যাচ্ছে এনডিএর ঘরে। বলছে সমীক্ষা, ইন্ডিয়া মানে বিরোধী জোট, তাদের ঘরে সম্ভাব্য আসন 133 লিখে দিয়েছি, আর অন্যান্যরা 34টা আসন পেতে পারে। তবে এই পুরোটাই সমীক্ষা, মানে ইঙ্গিত, পূর্বাভাস। শেষ পর্যন্ত জনমত 4 জুন, সেদিনই জানা যাবে। এইবার
एनडीए सरकार 400 पार। एनडीए को तो 400 पार कर पाई के रहेगा, लेकिन भारतीय जनता पार्टी को 370 सीट अवश्य देगा। জনসভাই হোক বা সংসদে দাঁড়িয়ে বিজেপি এবং এনডিএ শিবিরের ভোটের ভাগ্য তার ভবিষ্যৎবাণী করেই ফেলেছেন দেশের প্রধানমন্ত্রী। প্রশ্ন হলো ভোট বাক্স কি বলবে? টিভি9 নেটওয়ার্কের সমীক্ষায় সবার আগে পশ্চিমবঙ্গের দিকেই নজর দেওয়া যাক। বাংলায় গত লোকসভা নির্বাচনে তৃণমূল জেতে 22, বিজেপি 18, কংগ্রেস পেয়েছিল 2, আর এবার সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে 26, তৃণমূলের ঝুলিতে আসতে পারে 16টি আসন। বাম কংগ্রেসের খাতা শূন্য থাকার ইঙ্গিত সমীক্ষায়, অর্থাৎ সমীক্ষার ফলাফলে বাংলায় এবার চওড়া হাসি বিজেপির মুখে। ঘাসফুল শিবিরে বড় ধাক্কার পূর্বাভাস। এ রাজ্যে প্রচার পর্বে এসে আগেই টার্গেট বেঁধে দিয়েছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। একবার নয়, बार-बार। बंगाल में 35 से ज्यादा सीटें भारतीय जनता पार्टी को देकर मोदी जी को प्रधानमंत्री बनाइए। इस बार 42 की 42 सीटों पर कमल खिलना चाहिए। বিজেপির দাবি দেওয়া বা সমীক্ষার ফল এসব নিয়ে তারা একেবারেই মাথা ঘামাতে নারাজ বলে দাবি ঘাসফুল নেতাদের। এই সমীক্ষাগুলির সঙ্গে আমাদের অভিজ্ঞতা মিলছে না। অন্তত 30 থেকে 35 তৃণমূল কংগ্রেস পাবে, বাম এবং কংগ্রেস শূন্য পাবে। বিজেপির আসন বাকিগুলি থেকে কতটা কমানো যায় সে লড়াই তৃণমূল দিতে শুরু করেছে। 42-এ 42 টার্গেট করে। বাংলা সরগরম, অন্য রাজ্যগুলো কম যায় না। একদিকে এনডিএ, অন্যদিকে আইএনডিআইএ, যারা কোনো শিবিরেই নেই, ভোট যুদ্ধে তারাও সামিলের মধ্যে। যোগী রাজ্যে ফের গেরুয়া ঝড়ের ইঙ্গিত। উত্তরপ্রদেশে 80-র মধ্যে 73টা আসনেই জিততে পারে বিজেপি শাসিত এনডিএ জোট, বিরোধীরা মাত্র 7টি। বিহারে 40 লোকসভা আসনে 38টাই এনডিএ পেতে পারে, কংগ্রেস মাত্র 2টি। পাঞ্জাবে 13টার মধ্যে 11টা আপের দখলে আর 2টো বিজেপি পেতে পারে। কংগ্রেসের খাতা না খোলারই সম্ভাবনা। সব মিলিয়ে যে ছবি সামনে আসছে, এনডিএ 3.0 আসা এখন সময়ের অপেক্ষা। দেশে রং চড়বে গেরুয়াই, সমীক্ষা তো তাই বলছে। সমীক্ষার ইঙ্গিত যদি সত্যি হয় তাহলে দেশে রং চড়বে গেরুয়াই। শেষ ফরমান অবশ্য জানাবেন মানুষ 4 জুন। ভোটের দিন জানা হয়ে গেছে। ভোটকে তৃণমূল কংগ্রেস কি বলে? খেলা হবে, খেলতে চাইছেন অভিষেক। বিজেপিকে আগাম চ্যালেঞ্জ জানিয়ে বসে আছেন। আজও মেদিনীপুরে গর্জন করে বললেন 10-0 গোলে জিতবেন। আমি বলেছি 3 বছরের 10 পয়সার হিসাব চলে দিতে পারে আবাস আর 100 দিনের কাজে আমি রাজনীতি করব না। বিজেপি উচিত এই চ্যালেঞ্জ গ্রহণ করা, হ্যাঁ কি না বলুন? উচিত। বিজেপির লোক বিজেপি রিপোর্ট কার্ড নিয়ে আসুক, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাবো। 10-0 গোল দিয়ে মাঠ ছাড়া করুন। আমাকে খালি 2 ঘন্টা আগে বলবে জায়গা আপনার, আমি পৌঁছে যাব। আপনি খালি শ্বেতপত্রটা আনুন। যদি প্রমাণ করতে পারে আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে সভা সমিতি করতে যাব না। দেখুন, অভিষেক প্রথম চ্যালেঞ্জটা ছুড়লেন 48 ঘন্টা আগে ময়নাগুড়ির সভা থেকে, ওই গর্জন করে, জনগর্জন সভায়। তারপর শশী পাঁজা, কুণাল ঘোষরা সাংবাদিক বৈঠক ডেকে ডেকে ঘন্টা মিনিট গুনেছেন। বলেছেন শ্বেতপত্র প্রকাশ করুন, চ্যালেঞ্জ করা হয়েছে তো। আর এই চ্যালেঞ্জ নিয়ে বিজেপির কেউ কি অভিষেকের মুখোমুখি হবেন, বিতর্কে বসবেন, নাকি বিজেপি পাত্তা না দেওয়ার অন্য কৌশল নিয়েছে, অথবা জল মাপছে? 12:17 বিজেপি থেকে টুইট করে বলা হয় যে আমরা কোনো নেতা পাঠাবো না, আমরা যুব মোর্চার কার্যকর্তাদের পাঠাবো। আমাকে উদ্দেশ্য করে বলা হয়। 12:17 করেছে, আমি 8 মিনিটের মধ্যে একদম গেঁথে দিয়েছি।
12:25 বললাম আমার সভা আছে আজকে ময়নাগুড়ি টাউন ক্লাব ময়দানে। 3টের সময় দয়া করে বিজেপির কেউ যদি আসতে চায় তথ্য পরিসংখ্যানটা সামনে নিয়ে আসবেন। কেউ এসছে এখনো বিজেপি? না, বিজেপির কেউ শেষ পর্যন্ত ময়নাগুড়িতে আসেনি। সেই চ্যালেঞ্জের 2 দিন পর শনিবার আর এক জনগর্জন সভা পশ্চিম মেদিনীপুরের বেলদায়। শ্বেতপত্র নিয়ে সেখানেও তো চ্যালেঞ্জ। আমি এই মেদিনীপুরের মাটি থেকে চ্যালেঞ্জ করছি বিজেপির ছোট বড় মাঝারি নেতা, আপনি একদিকে মাইক ধরবেন আর একদিকে খালি কাগজ দেখাবেন যে 3 বছরে আপনি বাড়ির কত টাকা দিয়েছেন। যদি মোদিজি প্রমাণ করতে পারে যে বাংলার মানুষের বাড়ির জন্য 3 বছরে 10 পয়সা কেন্দ্রের সরকার দিয়েছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। যে সুরে ময়নাগুড়িতে বলেছিলেন তার 19-20 হলো না মেদিনীপুরেও। বিজেপির কোনো বঙ্গ নেতা এ নিয়ে মুখ খুললেন না, চুপ শুভেন্দুও, গুরুত্ব দিচ্ছে না সিপিএমও। সিপিএম তো এখানেও সেটিং দেখছে। উনি তো বিজেপির নেতাদের সঙ্গে প্রায়শই মুখোমুখি হন, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে। তারপরে আবার ওর সঙ্গে কে গিয়ে মুখোমুখি হতে যাবে আমি জানি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবে বলেছেন এইসব সরকারের পয়সার অপচয় করে, জনগণের পয়সার অপচয় করে বিজ্ঞাপন দিচ্ছেন কেন? শ্বেতপত্র প্রকাশ করুন, টাকা দিয়ে থাকলে ব্যাংক ডিটেলসটা সকলের সামনে দিয়ে দিন, আসুন ওপেন ডিবেটে আসুন। জানি না অভিষেক ব্যানার্জির মুখোমুখি এসে বিজেপির লোকেরা ডিবেট করুক উনি এত বারবার চাইছেন কেন? উনি তো বারবার দিল্লির কেন্দ্রীয় বিজেপি মন্ত্রীদের মুখোমুখি হয়েছেন, যাচ্ছেন, রেহাই পাচ্ছেন, রিলিফ নিচ্ছেন, ঘেরাটোপের বাইরে লুকিয়ে লুকিয়ে বিদেশে চলে গেলেন। বিদেশে অনেক কিছু আছে, ম্যানেজমেন্টের ব্যাপার আছে। বিজেপিকে পাওয়া যাচ্ছে না, তার কারণ বিজেপি মিথ্যা কথা বলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ বিজেপি অ্যাকসেপ্ট করতে পারছে না। কার গ্যারান্টি নেবেন যে আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না? সে আপনাকে গ্যারান্টি দেবে কি? আমি তো বলছি খালি তথ্যটা আনুন, কাগজ শ্বেতপত্র প্রকাশ করুন। অভিষেকও আজ এক বন্ধনীতে এনে ফেললেন বিজেপি আর সিপিএম কে। আপনার এলাকায় আপনার গ্রামে কোনো ভদ্রলোক বিজেপি করে না, সব চোর, চিটিংবাজ, 2 নম্বরী, দুর্নীতিগ্রস্ত, পাতাখোর, মাতাল, সব বিজেপি, আর এরা সব সিপিএম এর প্রোডাক্ট। বিজেপির মোকাবিলায় তৃণমূলের লাইন এখন একটাই, কথা দিয়ে কথা রাখে তৃণমূল। বিজেপি বাংলার মানুষের সঙ্গে বঞ্চনা করেছে, এটা প্রতিষ্ঠিত করতেই শ্বেতপত্র প্রকাশের চাপ দিচ্ছে তৃণমূল। শেষ পর্যন্ত অভিষেককে কি ফাঁকা মাঠে গোল করার সুযোগ করে দেবে বিজেপি? কেমন একটা যুদ্ধ ভাবনা। দিনক্ষণও জানা হয়ে গিয়েছে যুদ্ধ কবে হবে। এই যুদ্ধের আবহ আরো বাড়ছে, আরো বাড়লো আজ। জোশ বাড়ছে রাজনীতির কারবারিদের, দিকে এদিকে রাজনৈতিক দলগুলো কোমর কষে ময়দানে। তবে বাংলার পলিটিক্স তো সরগরম আপডেটের ঠাসা, ফলে এখানে নতুন কিছু না কিছু রোজ থাকে। এই যুদ্ধের আবহে বার্তা দিয়ে দিলেন আনন্দবাবু, আনন্দ বার্তা, অ্যাকশন বার্তা। আবার তিনি ময়দানে নামতে চান। জানিয়েছেন পঞ্চায়েত ভোট থেকে শিক্ষা নিয়ে নাকি তার এই সিদ্ধান্ত। What I once said during the Panchayat election, political holy with human blood will not be allowed in Bengal anymore. বাংলায় ভোটের সঙ্গে অবশ্য রক্তপাত, অশান্তি, হিংসা শব্দগুলো সমার্থক হয়ে গেছে বলেই বিরোধীদের অভিযোগ। রাজ্যপালের হুঁশিয়ারি, তিনি পথে নেমে সব রুখে দেবেন। রাজ্যপাল অশান্তি ঠেকাতে পথে নামবেন নিজে। ভোটের দিন একেবারে ভ্রাম্যমান রাজ্যপাল, পাহারাদার তিনি। সেটাই কি বোঝাতে চাইলেন? আপনাদের ওপরে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম, আছি এবং থাকবো। পাহারাদারের নাম অভিষেক ব্যানার্জি, আমি দায়িত্ব রয়েছে। বিজেপির বিরুদ্ধে জমিদারির অভিযোগ, স্বৈরতন্ত্র চালানোর দাবি, আর তার বিরুদ্ধে বাংলায় নিজেদের জনতার পাহারাদার বলে বরাবর দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। এবার বাংলার রাজ্যপাল সেই ভূমিকায় অবতীর্ণ হলেন। ভোটের আগে কড়া অ্যাকশনের বার্তা, আসন্ন নির্বাচনে রক্তপাতের জায়গা নেই সুনিশ্চিত করতে তিনি নিজে পথে নামবেন, ঘোষণা বোসের।
I will be in the field right from day one of the election. My two priorities will be to see that violence is ended, corruption is ended in election. That I will do to the best of my ability. I will be on the road at 6 a.m. before others wake up. ভোটের সময় হিংসা রুখতে তিনি রাজভবনকেই নামিয়ে আনতে চলেছেন বাংলার পথে ঘাটে। ভ্রাম্যমাণ রাজভবনের কথা শুনিয়েছেন রাজ্যপাল। অ্যাকশন ম্যান অবশ্য তিনি বরাবরই। অশান্তির খবরে বারবার ছুটেছেন গ্রাউন্ড জিরোয়। এবার ঘটনার পর নয়, আগে ভাগেই পথে নামার বার্তা দিয়ে রাখলেন রাজ্যপাল। এরপরও রাজ্য রাজনীতিতে তরজা বাঁধবে না, তা হয়? রাজ্যপাল একটা জ্ঞানী গুণী লোক, ভোটের দিন বাড়িতে থাকবেন। তার উচিত দিন থেকে প্রথম দিন থেকে রাস্তায় থাকা, তার কারণ কারো যেন রক্ত না যায়। রাজ্যপালকে অনুরোধ করব, এই ধরনের পাগলা দাসু টাইপ স্টেটমেন্ট করে পদটার অপব্যবহার করবেন না। তখন সিপিএম ক্ষমতায় ছিল, এখন তৃণমূল আছে, আগামী দিনে আমরা আসবো, এটা পরিবর্তনশীল। এই কিন্তু মানুষের জীবনে যদি কিছু ক্ষতি হয়ে যায় সেটা কিন্তু ফিরিয়ে দেওয়া যায় না। ভোটের দিন রাস্তায় রাজ্যপালের কোনো কাজ নেই। রাজ্যপাল আমাদের সংবিধানের রক্ষাকর্তা। রাজ্যপাল বরং উনি এটা দেখুন যে সেন্ট্রাল ফোর্স যেন বিজেপির ক্যাডারের মতো কাজ না করে, গুলি না চালায়। শাসক বিরোধী তোপ দাগাদাগি তো শুনলেন, এদিকে দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দেওয়া বিজেপিরই সাংসদ অর্জুন সিং এর গলায় তো আরেক দাবি। সারা ভারতবর্ষে দায়িত্ব নিয়ে বলছি, রাজনৈতিক পার্টির পুলিং এজেন্ট ভোট প্রেমিসেস ভিতরে বসে না, গেটের কাছে বসে, তারপরে প্যারামিলিটারি বসে। এইটা লাগু করুন। কত ধান কত চাল, তৃণমূল কটা সিট পাবে মানুষ বুঝে নেবে। এইটা শুধু করান, ওনা ঘুরতে হবে না, শুধু এটাই করান। গত বিধানসভা হোক বা পঞ্চায়েত, সন্ত্রাস আর হিংসার কার্যত বেনজির ছবি দেখেছে বাংলা। এমনকি মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে পর্যন্ত রক্ত ঝরেছে। ভোটের দিন তো যুদ্ধ, এবার কি বদলাবে সেই ছবি? পাল্টাবে? আমি ঠোঁট কাটা নির্বিঘ্নে শান্তিতে ভোটের দাবি জানাচ্ছি। মানুষের প্রাণের দামে নির্বাচন চাই না। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ দিয়ে দিই। ভোটের আবহে এটা খুব বড় এবং তাৎপর্যপূর্ণ। বাঘ তো খাঁচায় রয়েছে অলরেডি, বাঘের ভাইও এবার অ্যারেস্ট হলো। শাহজাহান শেখের ভাই আলমগীরকে অ্যারেস্ট করেছে ইডির ওপর হামলার ঘটনায়। সিবিআই এর হাতে গ্রেফতার হলো আলমগীর। বলবে সুপ্রিয়, আমার সহকর্মী সুপ্রিয়। আজ সকাল 11টার মধ্যে হাজিরা দেওয়ার জন্য 15 জনকে সিবিআইয়ের তরফ থেকে নোটিশ পাঠিয়ে নির্দেশ দেওয়া হয়েছিল এবং যার মধ্যে ছিল শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর। আর শেখ আলমগীর সকাল 11টা বাজার কিছু সময় আগেই নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে এসে পৌঁছেন এবং তারপর দীর্ঘ 9 ঘন্টা টানা জিজ্ঞাসাবাদের পর এখনও পর্যন্ত আমরা যেটা সিবিআই সূত্রে জানতে পারছি যে শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে সিবিআইয়ের তদন্তকারীরা। তার পাশাপাশি আরও দুজন, যাদের মধ্যে একজন তৃণমূলের ছাত্র নেতা ওই এলাকার মাহফুজুর মোল্লা এবং তার পাশাপাশি আরও একজন তৃণমূল নেতা সিরাজুল মোল্লা, এই তিনজনকে কিন্তু সিবিআই ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। ইডির উপরে যে হামলার ঘটনা, সেই ঘটনাতে এদের উপস্থিতি একদিকে যেমন ছিল, তার পাশাপাশি শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর সে ঘটনার পর থেকে শাহজাহান শেখকে বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে থাকতে, এমনকি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়ার ক্ষেত্রে বা পালিয়ে যাওয়ার ক্ষেত্রে বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন। আর এ ধরনের যে সমস্ত পারিপার্শ্বিক তথ্য প্রমাণ তদন্তকারীদের হাতে ইতিমধ্যেই পৌঁছেছিল, সেই সমস্ত তথ্য প্রমাণ এবং অন্যান্য যাদের বয়ান তদন্তকারীরা পেয়েছেন তার উপরে ভিত্তি করে এদের উপস্থিতি সংক্রান্ত তথ্য প্রমাণ নিশ্চিত হওয়ার পরেই আজ তাদের জিজ্ঞাসাবাদের পর তাদের বয়ানে অসঙ্গতি, বুঝতে পেরেছি। বাঘের আর এক ভাই, যার বিরুদ্ধেও বিস্তর অভিযোগ, সিরাজ ডাক্তার বলে এলাকায় যিনি পরিচিত, তার কি খবর? দেখো, এখনো পর্যন্ত সিরাজ ডাক্তারকে সিবিআইয়ের তরফ থেকে নোটিশ পাঠানো হয়নি। তবে অন্যদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, যারা পিএমএলএ অ্যাক্টে যে তদন্ত করছেন, রেশন দুর্নীতি তদন্ত করছেন, সেই মামলাতে কিন্তু সিরাজ ডাক্তার তাকেও কিন্তু আগামী 21 তারিখ হাজিরার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে নোটিশ পাঠানো হয়েছে, এমনটাও কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। সুপ্রিয়, অনেক ধন্যবাদ। বাঘ এবং বাঘের এক ভাই তাহলে দুজনে মিলে খাঁচায়, আর এক ভাই বাইরে। দেখা যাক, তাকে অলরেডি ডাকা হয়েছে, এরপর কি হয়।